আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা নিবন্ধন পরীক্ষার কলেজ সেকশনের প্রশ্ন সমাধান করব। যাদের স্বপ্ন রয়েছে এনটিআরসির নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কলেজের প্রভাষক হিসাবে জয়েন করা, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দশম নিবন্ধন পরীক্ষার 100 প্রশ্ন একেবারে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা এখনই সমাধান করছি। আমাদের এই সবগুলো ক্লাস সাজেশন আকারে সবগুলোই পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবার এই চ্যানেলে। এর বাইরে আমাদের যে জবের যে পেজ রয়েছে সেখানে সব পাওয়া যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি প্রশ্ন বিশ্লেষণ। 1 নম্বর প্রশ্নটা জিজ্ঞেস করেছে শুদ্ধ বানান কোনটি। এখানে জিজ্ঞেস করছে অপরাহ্ন, যেটা অর্থাৎ দুপুরের পরে যে বিকাল অংশ যেটাকে বলা হয় অপরাহ্ন, সেটার সঠিক বানান হচ্ছে এটা অপরাহ্ন। ওকে, মনে রাখতে হবে। তাহলে কিভাবে আসবে শব্দটা আসবে শব্দটা আসবে হইলো অপরাহ্ন, অর্থাৎ রা এরপরে হয়ের নিচে একটা নফালা, অপরাহ্ন। ওকে, অপরাহ্ন, তার মানে সঠিক উত্তর হলো এটা। দ্বিতীয়, এবার জিজ্ঞেস করছে উগ্র। উগ্র মানে আমরা জানি একেবারে খুব খারাপ আচরণ করা, চেঁচামেচি করা, উগ্র আচরণ। এটার বিপরীত শব্দ হলো সৌম্য, বন্ধুত্বপূর্ণ আচরণ করা। বাংলা উপসর্গ আমরা জানি তৎসম উপসর্গ রয়েছে 20টা, বাংলা উপসর্গ রয়েছে 21টা এবং এর বাইরে বিদেশি উপসর্গ রয়েছে। তাহলে বাংলা উপসর্গ আমরা জানি 21টা, যেহেতু বাংলা ভাষার এই জন্য বেশি। এবং উপসর্গগুলো আমরা সবাই জানি প্র, পরা, অপ, সম, নি, অনু, আ, সু, বি, নি, এইরকম এই উপসর্গগুলো। এবার জিজ্ঞেস করেছে 4 নম্বর প্রশ্ন, কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটা। আমরা জানি যে কৃত প্রত্যয় মানে হলো ক্রিয়া, কাজের কথা যেটা বোঝায় সেটা হলো কৃত প্রত্যয়। আর আরেকটা হচ্ছে নাম প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়, সেটা হলো নাম, যেমন রহিম, করিম, চেয়ার, টেবিল, এইগুলো দিয়ে যদি কোনো প্রত্যয় হয় সেটাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়। আর যদি কোনো খাওয়া, চড়া, মিশুক, মেশা কারো সাথে, যেমন এইখানে আছে মিশুক, অর্থাৎ কারোর সাথে মিশে যাওয়া, এটা হলো একটা ক্রিয়া, সেটাকে প্রত্যয় করা হয়েছে, তাহলে এটা হলো মিশুক, এটা হচ্ছে কৃত প্রত্যয়। রিজু শব্দের অর্থ কি। রিজু মানে হলো সোজা, রিজু লিখতে সোজা। রিজু মানে কি সোজা, এই যে জ আছে বর্গীয় জ, রিজু মানে হলো সোজা। এর বিপরীত শব্দ হলো বাঁকা। দুলোক, ওকে, দুলোক মানে হলো বিদ্যুৎ, কোথায় চমকায়, আকাশে। দুলোক শব্দের অর্থ কি। দুলোক মানে হলো আকাশ, দুলোক শব্দের অর্থ হলো আকাশ। এবার কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুর মুখে পতিত হওয়া, অর্থাৎ কোনো কিছু যদি পতিত হওয়া, ভয় হওয়া, বাবাকে বড্ড ভয় হয়, ট্রেন ছেড়ে গেল, গাছ থেকে পাতা পড়ে, বৃষ্টি থেকে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এরকম পতিত হওয়া, এগুলো সব হচ্ছে অপাদান কারক। সমাস নির্ণয় করুন। বেআইনি মানে কি। না আইনি, এটাকে বলা হয় বেআইনি। এটা হলো এই যে পূর্ব পদের এই যে অব্যয়, এটা যদি লোপ পেয়ে যে বিভক্তি হয়, যে সমাস হয় সেটাকে তৎপুরুষ সমাস বলা হয়। আর শুরুতে যেহেতু আছে না আইনি, যেটাকে বলা হয় বেআইনি, এটা নয় তৎপুরুষ বলা হয় এটাকে। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন, একেবারে শেষে গিয়ে প্রান্তে গিয়ে যে বিরাম চিহ্নটা দেওয়া হয় এটাকে বলা হয় দাড়ি। গাড়ি স্টেশন ছাড়লো, একটু আগে আমরা বলেছিলাম যদি গাড়ি স্টেশনে আসে, ওকে, যদি কোথাও থাকে সেটা হলো অধিকরণ কারক, অর্থাৎ প্লাস যদি থাকে, আমি ক্লাসরুমে আসি, এটা হলো অধিকরণ কারক। আমি ক্লাসরুম ছেড়ে বের হলাম, নেগেটিভ হয়ে গেল, এটা হলো মাইনাস হলে এটা হয়ে যায় অপাদান কারক। একাদশে বৃহস্পতি মানে হলো সুসময়, কারো যদি সুসময় হয়, প্রেম করার সময়, বিয়ে করার সময়, এটা হইলো একাদশে বৃহস্পতি। ব্যক্তিগত পত্রে কয়টা থাকে। 6টি অংশ থাকে। পত্রের যে কোনো পত্রের 6টি অংশ থাকে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত যে পত্রিকা, এটা হলো ধূমকেতু, হিলার ধূমকেতু, যেটাকে আমরা বলি ধূমকেতু পত্রিকার তিনি কিন্তু সম্পাদক ছিলেন। এবং তিনি যে একটা সিনেমায় অভিনয় করেছিলেন, এটার নাম কিন্তু ধ্রুব সিনেমায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু অভিনয় করেছিলেন। বাংলা গদ্যের জন্য, বাংলা গদ্য আগে লেখা হতো বিশৃঙ্খল ভাবে, এগুলো দাড়ি কমা এগুলো কিছু ছিল না, এটাকে একটা সুশৃঙ্খল পদ্ধতিতে নিয়ে আসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি কলকাতার সংস্কৃতি কলেজ থেকে যিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন।
নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিল, কিন্তু তিনি কেমন চরিত্রের লোক ছিলেন? খুব ডানপিটে লোক ছিলেন, দৌড়দৌড়ি করতেন, দুরন্ত স্বভাবের, ডানপিটে স্বভাবের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘরের শত্রু বিভীষণ, এই শব্দটার অর্থটা কি? ঘরের শত্রু বিভীষণ মানে কি? যিনি ঘরে শত্রু করে, যিনি ঘরে বিবাদ সৃষ্টি করে। টিকা ভাষ্য মানে কি? বিচার বিশ্লেষণ করে কোনো কিছু ব্যাখ্যা করা কি বলা হয়? বিচার বিশ্লেষণ করে টিকা ভাষ্য। কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কণ্ঠ থেকে উচ্চারিত হয় কে? ক ও তো নাসিক্য বর্ণ, এটা নাক থেকে হয়। ক, এইগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। ক, এটা হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হয়। ভারতবর্ষে যে মুসলিমরা শাসন করে, অর্থাৎ একেবারে মোগল সম্রাট থেকে শুরু করে, অথবা সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে যখন নদিয়া জয় করলেন, যখন সেখানে লক্ষণ সেন ছিলেন শাসক, এবং লক্ষণ সেন মনে করেছিলেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি সেই ঘোড়া বিক্রি করতে এসেছেন। তার যারা দারোয়ান ছিল, যারা পাহারাদার ছিল, তারা বুঝতে পারে নাই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি একেবারে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তিনি সেই প্রসাদে প্রবেশ করলেন, এবং লক্ষণ সেন অবস্থা খারাপ দেখে তিনি কিন্তু সেই তার যে প্রসাদ ছিল তার পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গেলেন। এইভাবে ভারতবর্ষ কিন্তু মুসলিমরা নিয়ে নিল। এরপরে আসলো মোগল সম্রাটরা, সেই যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এদের এই যারাই মুসলিম শাসন করেছে সবার ভাষা ছিল কিন্তু ফার্সি ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছে? গৌড়ীয় প্রাকৃত থেকে। এগুলো মনে রাখতে হবে, মুখস্থ। গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? গাম্ভীর্য না। প্রমিত উচ্চারণ? হ্যাঁ। তৎসম শব্দ আছে? না। ব্যাকরণ অনুসরণ করে? কম। না। তাহলে প্রমিত উচ্চারণ। হাতি মানে কি? হাতিকে বিক্রি করলে টাকা এবং কড়ি পাওয়া যায়। হাতি মানে হলো কড়ি। হাতি বিক্রি করলেও লাখ টাকা, এরকম একটা কিন্তু প্রবাদ রয়েছে। হাতি মানে হলো টাকা বা কড়ি, হাতি কড়ি। কোন শব্দযুগল সমার্থক নয়? অটবি। অটবি মানে হলো বন, আর বিটপি মানে হলো বৃক্ষ, এরা কিন্তু সমার্থক নয়, একেবারে সমার্থক নয়। আবার তটিনী, এটাও কিন্তু কারেক্ট, দুইটা কারেক্ট। তাহলে এখানে ক যদি হয়, দুইটা কারেক্ট থাকলে প্রথমটা বেশি। দুইটাই সঠিক, তবে ক দিলে বেশি সঠিক হবে। শুদ্ধ শব্দ কোনটা? যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে কি বলে? ব্যাকরণবিদ না বৈয়াকরণ? তাকে বলা হয় বৈয়াকরণ। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? এটা আমরা জানি 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়। কোনটি সূর্যের সমর্থক নয়? তপন সমর্থক, প্রভাকর সমর্থক, অর্ক সমর্থক, অর্ণব। অর্ণব যে অনেকের নাম থাকে সেটা কিন্তু সূর্য সমর্থক নয়। কমপ্লিট দ্য সেন্টেন্স। হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভড, যখন আমার বন্ধু পৌঁছালো। আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি তখন প্রায় সেই জায়গাটা ত্যাগ করতেছিলাম। অর্থাৎ আমার বন্ধু এক জায়গায় আসছে, আমিও সেখানে ছিলাম, কিন্তু বন্ধু যেই মুহূর্তে আসছে আমি কিন্তু ঠিক ওই মুহূর্তেই মানে ত্যাগ করব সেরকম একটা প্রস্তুতি নিচ্ছিলাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, প্রথমটা কারেক্ট। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, সবচেয়ে বেশি সুন্দরী যে বালিকারা রয়েছে তার মধ্যে একজন। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, সবচেয়ে বেশি সুন্দরী যত বালিকা তার মধ্যে একজন হ্যাজ কাম, এখানে এসেছে। বিশ্বে যত সুন্দরী রয়েছে তার মধ্যে একজন এখানে এসেছে। ক সঠিক উত্তর। ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম। হ্যাজার্ড, হ্যাজার্ড মানে হইলো খুব বিপদ, যেটাকে ডেঞ্জার। হ্যাজার্ড মানে হলো বিপদ। হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? প্যানিক সিস্ট মি, আমাকে প্যানিকে সিস্ট করলো, আমাকে আক্রান্ত করলো। তাহলে আই ওয়াজ সিস্ট উইথ, সিস্ট উইথ, সিস্ট দিলে উইথ আসবে, উইথ। আই ওয়াজ সিস্ট উইথ প্যানিক, আমি প্যানিক দ্বারা আক্রান্ত হলাম। আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, কোন সম্পদ যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর আমার কোনো আফসোস থাকে না। আই ডু নট হ্যাঙ্কার আফটার, আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ। এবার জিজ্ঞেস করেছে বাংলা কোনটা? ইট ওয়াজ এ লং স্টোরি, সে অনেক কথা
অর্থাৎ অনেক গল্প কিন্তু এভাবেই শুরু করা হয় যে সে অনেক কথা, অর্থাৎ বিশাল একটা গল্পের শুরুতে কিন্তু এভাবে শুরু করা হয়, ইট ওয়াজ এ লং স্টোরি, সে অনেক কথা। she should not, she could not but, she could not but go there, কি হলো, she could not but go there, সে কিন্তু না গিয়ে পারলো না, she could not but go there, আমি না খেয়ে পারলাম না, I cannot but eat, আমি না খেয়ে পারলাম না। ওকে, she could not but go there, সে সেখানে না গিয়ে পারলো না। ফ্রি, ফ্রি শব্দটার নাউন কি, এটার নাউন হচ্ছে ফ্রিডম, নাউন মানে কোনো কিছুর নাম, ফ্রি, ফ্রি মানে হলো ফ্রিডম, নাউন। টেক আফটার টু টাস্ক, টেক আফটার টু টাস্ক মানে কাউকে খোঁচা মারা, রিভোক যেটাকে আমরা বলি, খোঁচা মারা, খোঁচা মারা, খোঁচা মারা মানে হলো খোঁচা মারা, অর্থাৎ এটাকে বলা হয় খোঁচা মারা বলা হয়েছে। ওকে, তাহলে রিভিউ মানে হলো খোঁচা মারা। The dog was laying, the dog was laying in front of the door. Okay, the dog was laying in front of the door, অর্থাৎ কুকুরটা শুইতেছিল, laying করতেছিল, কন্টিনিউয়াস টেন্স। The dog was laying in front of the door, দরজার সামনে কিন্তু কুকুরটা শুইতেছিল। এখানে কোনটা কারেক্ট? এখন আমার হাত খালি, হাত খালি মানে হলো হার্ড আপ, I am hard up now, I am hard up now, I am hard up now, আমার এখন হাত খালি। এবার জিজ্ঞেস করেছে শিওরের ভার্ব কি, শিওরের ভার্ব হইল এনশিওর, এরকম আছে শিওর, এটাকে ভার্ব এনশিওর, লার্জ এটাকে ভার্ব করা হয় এনলার্জ, এরকম অনেক শব্দ আছে। রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ পেশেন্ট, রহিম একজন রোগী হিসেবে হাসপাতালে গেল। এখন রহিম ওয়েন্ট টু দা হসপিটাল অ্যাজ পেশেন্ট, এ হসপিটাল, এন হসপিটাল না, কোনো আর্টিকেল হবে না, টু এর পরে এই যে প্রিপোজিশনের পরে কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল এখানে। অর্থাৎ রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট, একজন রোগী হয়ে গেল, সে অসুস্থ হয়ে গেছে। রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, লেখা পড়ার চেয়ে বেটার, বেশি ভালো। তাহলে এখানে নেগেটিভ কোনটা হবে? রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, রিডিং পড়া লেখার মতো ভালো নয়, রিডিং ইজ নট গুড অ্যাজ গুড অ্যাজ রাইটিং, রিডিংটা লেখার মতো ভালো নয়। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে এরপরে মূল ভার্বের কিন্তু দ্বিতীয় ফর্মটা হয় ভি টু ফর্ম। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, এখনই ভালো সময় আমাদের খাবারের অভ্যাস পরিবর্তন করার। সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সফরমেশন। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নাই, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে কোনো জায়গা নেই। শব্দটি কেটে দাও, পেন থ্রো দ্য ওয়ার্ড, পেনটাকে মারো ওয়ার্ডের উপরে, মানে শব্দটা কেটে দাও, পেন থ্রো দ্য ওয়ার্ড। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ পিউরিফাই, পিউরিফাইটি হচ্ছে ভার্ব, পিউরিফাই মানে হলো বিশুদ্ধ করা, এই পানিকে বিশুদ্ধ করো, ইউ পিউরিফাই দ্য ওয়াটার, তুমি লেখাটাকে বিশুদ্ধ করো, তুমি নিজেকে বিশুদ্ধ করো, ইউ পিউরিফাই ইয়োরসেলফ, তুমি নিজেকে বিশুদ্ধ করো। পিউরিফাই হলো ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভ কেমনে করব? অ্যাডজেক্টিভ হলো পিউর, অ্যাডজেক্টিভ হলো পিউর। হি ইজ এ পিউর ম্যান, সে একটা খাঁটি মানুষ। হি ইজ এ গুড বয়, এই গুড হলো অ্যাডজেক্টিভ, হি ইজ এ পিউর ম্যান, সে একটা খাঁটি মানুষ। উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি এই জন্য আমরা খাই। উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে উই মে লিভ আমরা বাঁচতে পারি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? আই নো ইউ, আমি তোমাকে চিনি, আই নো ইউ, ইউ ইউ আর নোন টু মি, ইউ আর নোন টু মি, বি হবে কারেক্ট। হুইচ ইজ দ্য কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন কোনটা? নাউনের আগে একটা শব্দ যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন, যেমন ব্রাশ, তার আগে বলছে আবার হেয়ার ব্রাশ। ওকে, হেয়ার ব্রাশ এটা হলো একটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ ব্রাশটা কেমন ব্রাশ? হেয়ার ব্রাশ, অর্থাৎ চুল লাগানো ব্রাশ, চুলের ব্রাশ, চুল দিয়ে তৈরি ব্রাশ, চুল পরিষ্কারের ব্রাশ, এরকম হতে পারে। সিনট্যাক্স এটাকে কনসার্নড উইথ, সিনট্যাক্স মানে কি? বাক্য গঠনের যে নিয়ম সেটাকে বলা হয় সিনট্যাক্স। সেন্টেন্স তৈরির নিয়মকে সিনট্যাক্স বলে।
রানাস ফাদার ওয়ান্টস হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার। রানার বাবা তাকে একজন ইঞ্জিনিয়ার করতে চান, ইনস্টেড অফ এ ডক্টর, একজন ডক্টরের পরিবর্তে, ডাক্তার বানানোর পরিবর্তে তাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে করতে চান। ধানের চাল এবং তুষের অনুপাত, চাল হইল 7x, 3x হইল তুষ, তাহলে টোটাল কত হইল, দুইটা যোগ করলে হয় 10x। তাহলে 10x এর মধ্যে চাল আছে কত, 7x, একের মধ্যে আছে কত, 10 যাবে নিচে, উপরে থাকবে 7x, 100-র মধ্যে কত হবে, 100 দিয়ে গুণ হবে, x x কাটা যায়, 10 10 100, 7 আর 10 70% হলো চাল, আর 30% হলো কি, তুষ। সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমি ধরে নিলাম যে আসল ধরে নিলাম কত, আসল ধরলাম 100 টাকা, তাহলে সুদে আসলে কত, সুদে আসলে বলেই দিয়েছে 3 গুণ, তাহলে 300, তাহলে সুদ কত হবে, সুদ হলো 200। তাহলে এখানে বলছে কত টাকা হলে, প্রিন্সিপাল কত, আমরা জানি আই সমান পি এন আর, এটা আমরা সবাই জানি, এটা সূত্র, কিসের সূত্র, আই মানে ইন্টারেস্ট, মানে হলো সুদ, মূলধন বছর রেট হার কত। এখানে মূলধন চেয়েছে পি, কত চেয়েছে, কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। ওকে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে, সুদের হারটা কত হবে, আর এর মানটা কত, তাহলে আর এর মানটা আমরা কেমনে বের করব, আর সমান উপরে যাবে আই, নিচে আসবে পি ইন্টু এন। এবার আই হলো ইন্টারেস্ট কত, 200 টাকা, প্রিন্সিপাল হলো 100 টাকা, এন এর মান কত ছিল, কত বছর, 8 বছর বলেই দিয়েছে। ওকে, রেট ইন্টু 100%, তাহলে 100% দিলাম। ওকে, 0 2টা কাটা গেল, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 25% ছিল। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24, তাহলে 3 জনের গড় বয়স যদি হয় 24 করে, তাহলে টোটাল কত হবে, 24 ইন্টু 3, তাহলে 72, 3 জনের টোটাল বয়স হলো 72 বছর। যদি যে কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে না হয়, 3 জনের মধ্যে 21 বছরের নিচে কারোরই হবে না, তাহলে আমি ধরে নিলাম 2 জন 21 বছর, 21 প্লাস 21 সমান কত হইলো, 42, তাহলে আরেকজনের বয়স কত থাকবে, আরেকজনের বয়স হলো 30, তাহলে 2 জনের বয়স 21 ন্যূনতম, 21-এর কম নয়, তার মানে 21 সর্বনিম্ন, তাহলে আরেকজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে, 30 বছর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 9 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 2 থাকবে, তাহলে 3 5 9, এটা লসাগু বের করে ফেলতে হবে, একবার 5 বার 3 3 9, তাহলে 3 5 15, 3 15 45, 45 হইল লসাগু, তার সাথে যোগ হবে 2, তাহলে টোটাল 47, 47কে এইগুলো দিয়ে যদি ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে 2 বার থাকবে, 2 থাকবে, যেমন 3 দিয়ে ভাগ করলে 3 15 45 রইল 2, 47, 5 দিয়ে ভাগ করলে 5 নং 45 থাকবে 2, 9 দিয়ে ভাগ করলে 5 নং 45 থাকবে 2, তার মানে এটা হলো 47। 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হয়, ওই কাজের 4 গুণ করব, তাহলে কত হবে, তাহলে 18 ভাগের 1 ভাগ, 18 ভাগের এত অংশ শেষ হয় কয় দিনে, 3 দিনে, সুতরাং পুরোটা এক বা সম্পূর্ণ অংশ, এক বা সম্পূর্ণ কাজ শেষ হবে 18 ইন্টু 3, 3 18 54 দিন লাগবে, ওইটার 4 গুণ, সুতরাং 4 গুণ যদি করি 54 ইন্টু 4, 4 4 16, 4 5 20, আর হইল 1 21, 216 দিন লাগবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশকের চেয়ে 3 গুণ, তাহলে আমি লিখে দিলাম যে দশক সমান x, তাহলে একক হইল 3 গুণ, একক হইল 3x। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার সংখ্যাটা কত, সুতরাং সংখ্যাটা কত হবে, সংখ্যাটি আমরা জানি এককটা প্রথম হয় 3x, তারপরে দশকের সাথে 10 গুণ হবে ইন্টু x, টোটাল কত হইল 10 আর 3 13x। এবার দশক স্থানীয় অঙ্কটা হইল, দশকটা হইল 3, তাহলে x এর মান হইল 3। ওকে, এবার যদি বিনিময় করে 3, ওকে, এবার বিনিময় করলে সংখ্যাটা কত হবে, অর্থাৎ যদি একক স্থানটা দশকে যায়, দশকের জায়গায় যদি একক আসে, তাহলে কি ঘটনা দাঁড়াবে,
তাহলে ঘটনা দাঁড়াবে এইভাবে যে এইটা যদি একক হয়ে যায় তখন এটা এক্স হয়ে গেল, আর এইটা যদি দশক হয়ে যায়, এইটা দশক হইলে হবে কত, 3 দশা 30x, তার মানে কত হইল 31x। তাহলে 31 ইন্টু এক্স এর মান আগেই বলে দিয়েছে 3, তাহলে 3 3 3 9 93 হবে, 93। এবার 80 জন ছাত্রের মধ্যে কতজন, 44 জন ফেল করেছে, তাহলে পাশের হার কত, তাহলে 80 থেকে 44 বাদ দিই, তাহলে পাশ করলো কত, 6, হাতে থাকে 1, 5 3 36। তাহলে 80 জনে পাশ করেছে 36 জন, একজনে পাশ করেছে 80 ডিভাইডেড বাই 36, 100 জনে আরো 100 গুণ হবে, 0 0 4 দুগুণে 8, এখানে থাকবে কত, 4 দিয়ে 2 দিয়ে ভাগ করলাম 5, 4 অক্ষে 4, 4 নং 36, তাহলে 5 নং 45, 45% স্টুডেন্ট পাস করলো। চিনির মূল্য 20% কমে গেল, তাহলে আমরা মাইনাস দিলাম 20%, ব্যবহার 20% বাড়লো, প্লাস হইল 20। ওকে, দুইটা যদি গুণ করি, প্লাস গুণ মাইনাস, তাতে হবে মাইনাস, উপরে হবে 20 ইন্টু 20, নিচে হবে 100। এই অঙ্কগুলো এই শর্টকাট পদ্ধতিতে করা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, দুইটা শূন্য দুইটা শূন্য থাকে -4, তার মানে 4% কমে যাবে। দুটি সংখ্যার অনুপাত, একটা 5x আর একটা হলো 6x, তাদের লসাগু কত, তাহলে 30x সমান 120, তাহলে x এর মান কত, 4, তাহলে এই দুইজনার গসাগু কত, 4, সেটাই জিজ্ঞেস করছে, গসাগু 4। একজন ব্যক্তির মোট সম্পত্তির এত অংশ ব্যয় করলো, তাহলে ধরি মোট সম্পত্তি কত, সেটা ধরলাম x, মোট সম্পত্তি হইল x, এটার এত অংশ ব্যয় করার পর অবশিষ্ট, এত অংশ ব্যয় করছে, এত অংশ ব্যয় করার পর অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট টোটাল ছিল x থেকে এত অংশ ব্যয় করছে 3x ডিভাইডেড বাই 7, তাহলে থাকবে কত, 7x ডিভাইডেড, তাহলে থাকবে 4x ডিভাইডেড বাই 7, এইটু তার অবশিষ্ট রইল। অবশিষ্টের এত অংশ ব্যয় করে ফেললেন, আবার অবশিষ্টের এত অংশ ব্যয় করলেন, তাহলে কি হইল ব্যাপারটা, 4x ডিভাইডেড বাই 7, সেটার আবার 5 ডিভাইডেড বাই 12 অংশ ব্যয় করলেন, তাতে কত থাকে, তাতে থাকবে 4 অক্ষে 4, 3 4 12, নিচে হলো 21, উপরে হলো 5x। এত অংশ ব্যয় করার পরেও তিনি দেখলেন 1500 টাকা, তাহলে তার টোটাল অবশিষ্ট ছিল এত, সেটার এত অংশ ব্যয় করছে, ব্যয় করার পরে বাকি যেটুকু আছে সেটাই 1500 টাকা, তাহলে বাকি থাকলো কত, টোটাল ছিল 4x ডিভাইডেড বাই 7 মাইনাস 5x ডিভাইডেড বাই 21, এইটা সমানই হইল 1500। তাহলে এখানে কতটুকু থাকে, লসাগু করলে 21 থাকে, 3 বার যায় 7, 3 4 12x মাইনাস 5x সমান হলো 1500, উপরে নিয়ে আসি, কত থাকবে, 12 থেকে 5 গেলে থাকবে 7x, নিচে থাকবে 21 সমান হলো 1500। এবার যদি আমরা কাটি, তাহলে এখান থেকে কত, 3, x এর মান কত হয়, 4500, x এর মান 4500, এই যে 4500। এবার জিজ্ঞেস করেছে x প্লাস y সমান 7, xy সমান হলো 10, এটার হোল স্কয়ারের মান কত, এই হোল স্কয়ারের পরিবর্তে আমরাও একটা হোল স্কয়ার বসাই দিই, হোল স্কয়ারের বদলে হোল স্কয়ার বসাইলে ব্যবধান হয়ে যায় 4xy, তাহলে কত থাকবে, এটার মান হলো 7 মাইনাস 4 ইন্টু 10, 7 7 49 মাইনাস 4 10 40 সমান হলো 9। এবার জিজ্ঞেস করেছে 4 16 আর হইলো 4x স্কয়ার, তাহলে কমন যাবে কত, 4x কমন যাবে, থাকবে 4 মাইনাস হইলো কত থাকবে, আমি যদি 4x নিয়ে এখানে কত থাকতে পারে, তাহলে 4x নিয়ে গেলে x মাইনাস 4 এতটুকু থাকবে। তাহলে আমরা আবার একটু এটা করে নিই, এখান থেকে কত আছে, প্রথমটা আছে 16 মাইনাস হলো 4x স্কয়ার, এখানে থাকবে কত, 4 এর স্কয়ার, অথবা আমি 4 কমন নিয়ে নিতে পারি, 4 যদি কমন নিই, 4 4 16 মাইনাস হলো, এখানে থাকবে x স্কয়ার, এখানে কত থাকবে 4 আর কত থাকবে 2 প্লাস x, আরো থাকবে 2 মাইনাস x। এবার আরেকটা রাশি রয়েছে, দ্বিতীয় রাশি, সেটা হইলো 6x স্কয়ার প্লাস 24x প্লাস হইলো 24, এটাকে যদি করি আমরা 6 কমন নিয়ে নিলাম, থাকবে কি x স্কয়ার প্লাস 4 6 24 প্লাস 4 এতটুকু হয়ে গেল, থাকবে x প্লাস 2 এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে কত থাকে, এখানে থাকে 2 ইন্টু 2, আর এখানে আছে 2 ইন্টু 3,
তাহলে জিজ্ঞেস করেছে গসাগু, গসাগু গেলে থাকবে কমন, কমন হইল 2, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, আরো আছে x+2, তার মানে x+2, তাহলে x+2 এই যে এটা ঘ হচ্ছে সঠিক উত্তর। এবার আমাকে জিজ্ঞেস করছে x ডিভাইডেড বাই y সমান হলো 2/3, তাহলে আমরা x সমান বসাইতে পারবো কত, 2y ডিভাইডেড বাই 3, এই x এর মানটা এখানে বসাই দিই, তাহলে 6 ইন্টু 2y ডিভাইডেড বাই কত 3 প্লাস হলো y, y এর জায়গায় থাকবে নিচে 3, x এর জায়গায় 2y ডিভাইডেড বাই 3 প্লাস 2y, এবার কাটাকাটি গেলে এটা এটা কাটাকাটি যায়, এখানে থাকে 2, তাহলে আমরা যোগ বিয়োগ করে ফেলি, উপরে থাকবে কত 2 দুগুণে 4, 4y ডিভাইডেড বাই 1 5y, নিচে কত থাকবে 2y 2y 4y, তাহলে y কাটা যায়, থাকবে 5/4, 5/4। এবার আমাকে জিজ্ঞেস করেছে রুট, প্রথমেই জিজ্ঞেস করেছে কিউব গেল এতটুকু, এরপরে একটা ব্র্যাকেট দিয়ে আবার আছে কিউব এ কিউব, এটা, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা এভাবে রয়ে গেল, আর এখানে এই এ কিউব যেটা আছে এ কিউব, আর এখানে এই বিষয়টার জানতে হবে, এই যে এটার মানে হলো 1/3, এটার মানে হলো 1/3, তাহলে এটা আমরা বসাই দিলাম 1/3, এটা এটা কাটা যায়, থাকবে কি কিউব এ থাকে, আবার থাকবে a ডিভাইডেড বাই 1/3। এরপরে আছে 65 নম্বর, এবার জিজ্ঞেস করেছে 3, 27 কে আমরা লিখতে পারবি 3 3 3 9, 3 নং 27, এবার এখানে 9 কে কিভাবে লেখা যায় 2x ডিভাইডেড বাই 4, একটু ব্যাখ্যা করে লিখে ফেললাম। এবার 3 কে গুণ আছে, এটার পাওয়ার যোগ হয়ে যাবে 1 প্লাস 3x সমান 3, থাকবে কত 2x প্লাস 4 দুগুণে 8, এবার উভয় পক্ষ থেকে 3 বাদ যায়, থাকে 1 প্লাস 3x সমান থাকবে 2x প্লাস হইল 8, এবার 2x যদি এই পাশে বিয়োগ দিই থাকবে x সমান হলো 7, x এর মান 7। এবার জিজ্ঞেস করেছে আমাকে x স্কয়ার মাইনাস, আমি মাইনাস দিয়ে একটা সূত্র লিখে নিই, 2y প্লাস হইল 1, তাহলে কি রইল x স্কয়ার মাইনাস y মাইনাস 1 এর হোল স্কয়ার, সাজিয়ে নিলাম আমি, হয়ে গেল। এবার তাহলে এখানে কি থাকবে, আমার বিষয়টা কি হইল, এখানে কি রইল, তাহলে একবার হইল x প্লাস y মাইনাস 1, আর একবার কি হইল x মাইনাস y প্লাস 1, এইটা হইল তার উৎপাদকে বিশ্লেষণ। ওকে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো x প্লাস y, এরকম কোনটা আছে x প্লাস y, এই যে x প্লাস y মাইনাস 1, এই যে একটা আছে, এই যেটা এই হলো একটা আছে x প্লাস y মাইনাস 1। এবার জিজ্ঞেস করেছে লগ, লগ দেওয়া আছে বেসিক, বেস হলো 2, উপরে আছে 1/32। এবার আমরা এটাকে সাজাই ফেলাই, লগ বেস হলো 2 আর 32 কে আমরা সিস্টেম করে 2 এর পাওয়ার 5 লিখে দিলাম, অর্থাৎ 5 বার 2 গুণ করলে 32 হয়ে যায়। এবার লগ বেস হলো 2 রয়ে গেল, আর 2 এর পাওয়ার 1/5, এইটাকে আমরা -5 লিখে দিলাম, অর্থাৎ 2 এইভাবে ছিল, এই 2 কে আমি চাইলে উপরে উঠিয়ে লিখতে পারি 2 -5, এটা লেখা যায়। এবার এই -5 চলে আসবে এইদিকে, থাকবে লগ বেস, লগ 2 এর লগের বেস 2, তার পাওয়ার আবার 2, তাহলে এইটুর মান হলো 1, তাহলে থাকবে -5 অ্যান্সার, এই যে -5। দুটি রাশি দ্বারা উৎপন্ন কোণ, দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি, এই যে দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ হইল এই যে 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ পাওয়া যায়, এক সরল কোণ, এই হলো এক সরল কোণ 180 ডিগ্রি, সেটা থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ দিই থাকবে 120 ডিগ্রি, এটাকে কি কোণ বলে, এটাকে বলা হয় কি সমকোণ 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ 90 এর চেয়ে ছোট, স্থূলকোণ 90 এর চেয়ে বড়, স্থূলকোণ বলে। সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ, বাহু সবগুলো সমান, এর ক্ষেত্রফল হইল √3/4a², নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ, আচ্ছা বৃত্তের সমীকরণ a² + b² = r², এটা হলো বৃত্তের সমীকরণ। তাহলে এই যে খ, এইটা কিন্তু বৃত্তের সমীকরণ, এইটা হইলো বৃত্তের সমীকরণ। এবার উপবৃত্তের সমীকরণ হইল যদি ভিন্ন ভিন্ন থাকে, অর্থাৎ যেমন x² + a²
প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার সমান হইল 1। এইটা হইল উপবৃত্তের সমীকরণ। এবার cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে কি sec থিটা সমান হইল 2। এবার এটাকে 1 বাই sec থিটা লিখে দিলাম সমান 1/2 করে ফেললাম। তাহলে 1 বাই sec থিটা মানে হইল cos থিটা সমান হইল 1/2। জিজ্ঞেস করছে cos থিটার মান কত, 1/2। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হলো, কোন ত্রিভুজ এই যে অনুপাত দেওয়া আছে এর মধ্যে কোনটা থেকে সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ মানে হইল 3 4 5, কারণ এইটা 3, এটা 4, এটা 5। এটাকে স্কয়ার করলে 3 3 9, এটাকে স্কয়ার করলে 4 4 16, 16 আর 9 কত হয় 25। এ পাশকে স্কয়ার করলে হবে 25। ওকে, এরকম আরো হতে পারে, যেমন 12, ওকে 12 5 13, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হতে পারে। একটি তাল গাছের পাদবিন্দু থেকে 10 মিটার, এই হলো একটা তাল গাছ, এই যে তাল আছে সেটার পাদবিন্দু মানে গোড়ার অংশ থেকে 10 মিটার দূরে একটা শীর্ষকোণ, সেই শীর্ষকোণটা হইল 60 ডিগ্রি। ওকে, তাহলে তাল গাছটা কত? ধরে নিলাম তাল গাছটা এক্স। সেই তাল গাছের গোড়া থেকে 10 মিটার দূরে একটা কোণ এসে মেশছে, একটা শীর্ষকোণ হয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে কি হইল, একটা তাল গাছটা হলো এক্স আর ভূমি হইল 10। তাহলে আমি বের করব কি, গাছের উচ্চতা এক্স আর নিচে জানা আছে 10, বের করব এক্স তাল গাছ আর জানা আছে হলো 10। তাহলে মানে এটাকে আমরা কি লিখতে পারবো, উপরে এই যে এক্স এটা হলো লম্ব আর এইটা হলো ভূমি, লম্ব বাই ভূমি মানে হলো tan থিটা, tan 60 ডিগ্রি সমান কত √3। tan 60 ডিগ্রি মানে √3, √3 এর মান কত 1.73। তাহলে এক্স এর মান কত হবে 1.73 ইন্টু 10 সমান 17.3, 17.73 এইরকম হইতে পারে। এবার জিজ্ঞেস করছে এটা রম্বসের কথা। রম্বস কাকে বলে? এই যে 4 5 যদি সমান হয়, এই এটাকে বলা হয় রম্বস। রম্বসের ক্ষেত্রফল মানে কি, কর্ণ দুইটাকে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 4 ছক 24 ডিভাইডেড বাই 2 মানে হইল 12। কত হবে 12 হবে। এবার সুষম ষড়ভুজ, একটা ষড়ভুজ আঁকতে হবে সুষম, এই একেবারে 6টা বাহু সমান, এটা একটা ষড়ভুজ হয়ে গেল। তাহলে এই ষড়ভুজের বহিস্থ কোণ, এই ষড়ভুজের একটা বাহু যদি আমি বাড়াই তাহলে বহিস্থ কোণটা কত হবে? তাহলে ষড়ভুজের ভিতরে কোণ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইখানে টোটাল 6টা কোণ আছে। ষড়ভুজে 6টা বাহু 6টা কোণ। এবার এই টোটাল কোণগুলো কত হবে ষড়ভুজের? তাহলে এই হইল একটা ত্রিভুজ, এই হইল একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে এক একটা ত্রিভুজে 180 করে, তাহলে দুইটা ত্রিভুজে হইল 360। আর ভিতরে আছে একটা চতুর্ভুজ, আমি আবার আঁকছি পিকচারটা, এই যে এই হলো একটা ষড়ভুজ। তাহলে এই হলো একটা ত্রিভুজ, এই হলো একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে হইলো 180 180 360, আর ভিতরে রয়েছে একটা চতুর্ভুজ, চতুর্ভুজে হবে 360। তাহলে 360 360 টোটাল কত 720, 720 হইল একটা ষড়ভুজের টোটাল কোণ। তাহলে এটাকে 6টা কোণ আছে, 6টা কোণ দিয়ে ভাগ দিলে কত হয় 6 12 72, 120 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণ হইল 120 ডিগ্রি। এবার একটা বাহু যদি বাড়াই, এই বাহুটা বাড়াইলাম, তাহলে এই বহিস্থ কোণটা কত হবে? তাহলে এটা যদি হয় 120, টোটাল হইল 180, এই ওকে এখানে টোটাল 180, এখান থেকে একটা যদি হয় 120, তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে 60 ডিগ্রি। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে, আর শপথ পড়ানো হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। 2014 সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? 2,54,681 জন। এটা বিশ্বের একটা রেকর্ড হয়েছে, সারা বিশ্বে কোনো দেশ নাই যারা একসঙ্গে 2,54,621 জন মানুষ তাদের জাতীয় সঙ্গীত গেয়েছে। ভাটিয়ালি গান আসলে কোন অঞ্চলের? এটা মূলত ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলের, ভাটি অঞ্চলের মানুষ। তারা যখন নৌকা বেয়ে যায় তখন কিন্তু এই যে ভাটির গানগুলা গায়, যেমন আমরা যে গানগুলা গাই, অনেক জনপ্রিয় গান রয়েছে, যেমন সাগর কুলের নাইয়ারে অপর বেলায় হুমাজি কোথায় চলছ ভাইয়ারে। এই যে ভাটিয়ালি অঞ্চল, এটা হইল ভাটি কোথায়?
ময়মনসিংহ, নেত্রকোনা এই দিকে ময়মনসিংহ অঞ্চলে। এবার কোন নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের রেণু সংগ্রহ করা হয়? মাছের যে ছোট পোনা, যে বাচ্চা, এটাকে রেণু বলা হয় বা ডিম, এটা সংগ্রহ করা হয় মূলত হালদা। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, একমাত্র বাংলাদেশের নদী যেখানে সাগর থেকে মাছগুলা ডিম নিয়ে ডিম ছাড়ার জন্য, ডিম ফুটিয়ে বাচ্চা করার জন্য এই হালদা নদীতে চলে আসে। এই জন্য যে মাসে হালদা নদীতে মাছগুলো আসে সেই সময় কিন্তু এখান থেকে ডিম বা বাচ্চা সংগ্রহ করার একটা উৎসব পড়ে যায়। এটা চট্টগ্রামের হালদা নদী। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। এটা হইলো আমাদের গুগলে থাকবে, অর্থাৎ গুগলে প্রথম যে সার্চ ইঞ্জিন দেওয়া হয়েছে পিপিলিকার মাধ্যমে সার্চ করা যায়। জাতীয় শিশু দিবস, এটা হলো 17ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম হয়েছিল 1920 সালের 17ই মার্চ, সেই দিনটাই হলো জাতীয় শিশু দিবস। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য দেওয়া হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়? বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানের সামান্য পশ্চিমে যে লালবাগ কেল্লা রয়েছে, ওকে, লালবাগ যে দুর্গ রয়েছে, এটা কিন্তু মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে করা ছিল। একেবারে সমগ্র ভারতবর্ষ যখন মুঘলরা শাসন করতেছিল, সেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় এই বাংলাদেশের এই যে কি লালবাগ দুর্গটা নির্মাণ করা হয়। অরুণ আলো এবং রাঙা প্রভাব, এটা কি? এটা হলো বাংলাদেশের যে এয়ারলাইন্স রয়েছে তার দুইটা উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি উড়োজাহাজের নাম অরুণ আলো এবং আরেকটা রাঙা প্রভাব। ফাও মানে কি? ফাও হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটার হলো ইতালির রাজধানী রোমে অবস্থিত এটার অফিস। এবার জিজ্ঞেস করেছে কি, আমরা একটু দেখে নিই। এবার বলেছে আমার কাছে জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা ইউনাইটেড নেশনসে রয়েছে। এটা কোথায় রয়েছে? এটা ইউনাইটেড নেশনসের রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস, এইটা কিন্তু এটা জাতিসংঘের কোনো পার্ট নয়। এটা খাদ্য, এটাও জাতিসংঘের। আন্তর্জাতিক আদালত, এটাকে কি বলা হয়? ইন্টারন্যাশনাল কি জাস্টিস কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত, এটাও কিন্তু জাতিসংঘের। রেড ক্রিজেন্টটা জাতিসংঘের নয়। রেড ক্রিজেন্ট প্রতিষ্ঠা করেন হেনরি ডুনান্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটা হলো কোথায়? ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালে কি ইউনেস্কো বাংলাদেশের যে 21শে ফেব্রুয়ারিকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব পানি দিবস, এটা 22শে এপ্রিল। 2014 সালের 1 জানুয়ারি 18তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে কারা? এটা হলো লাটভিয়া। তবে মনে রাখতে হবে বর্তমানে কিন্তু ইউরোজোনে কয়টা দেশ রয়েছে? বর্তমানে 27টি দেশ রয়েছে ইউরোজোনে। কয়টি দেশ? 27টি দেশ। ওকে, বর্তমানে 27টি দেশ কিন্তু ইউরোজোনের মধ্যে রয়েছে। এবং এদের যে একটা মুদ্রা রয়েছে ইউরো মুদ্রা, ইউরোটা কিন্তু 21টি দেশে ব্যবহার করা হয়। এই যে 27টি দেশ তাদের জোটভুক্ত, ইউরোপীয় ইউনিয়নের ইউরো জোটভুক্ত রয়েছে 27টি দেশ। এর মধ্যে কিন্তু 21টায় এই একটা মুদ্রা ব্যবহার করে, সবাই অভিন্ন মুদ্রা ব্যবহার করে। বিশ্বকাপ ফুটবল 2014 জনে নির্মিত যে বল ছিল, এটার নাম কি? এটা হলো ব্রাজুকা। বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম হলো বোয়িং কোম্পানি। মানে হলো বিশ্বের যত উড়োজাহাজ রয়েছে ম্যাক্সিমাম কিন্তু এই বোয়িং কোম্পানির তৈরি করা। ম্যাক্সিমাম উড়োজাহাজ হচ্ছে বোয়িং কোম্পানির। মানুষের ত্বকের রং নির্ভর করে মেলানিনের কারণে। যেমন যারা একটু বেশি কালো, যেমন আমার রং, এটা কিন্তু আমার গায়ে মেলানিন বেশি। তার মানে কাউকে কালো অথবা শ্যামলা বা ফর্সা বলার দরকার নাই, কাউকে বলা যায় একটু মেলানিন বেশি, মেলানিন কম। নিচের কোনটি দিয়ে কম্পিউটারকে কমান্ড দেওয়া হয়? কমান্ড দেওয়া হয় মূলত কিবোর্ড দিয়ে যেটা কমান্ড করা হয় সেটাই কম্পিউটারে লিখে ফেলে। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা আবিষ্কার করেছিলেন? মহিষ। কারণ বাংলাদেশের মহিষের সংখ্যা বেশি এবং মহিষ নিয়েই কিন্তু গবেষণা শুরু হয়, এটার জিন আবিষ্কার করা হয় প্রথম। পৃথিবীকে সমান ভাগে ভাগ করেছে, এই যে পৃথিবীর চিত্র, সমান ভাবে ভাগ করেছে কোনটা? মাঝখানের রেখা, নিরক্ষরেখা, নিউট্রাল ভাবে মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা। মৌমাছি পালনকে কি বলে? সেরিকালচার মানে হলো রেশম চাষ। টিস্যু কালচার মানে টিস্যু চাষ। এপিকালচার হলো মৌমাছি চাষ, পিসিকালচার হলো মৎস্য চাষ।
ওকে, এপিকালচার হলো মৌমাছি চাষ। কোন ভিটামিনের অভাবে স্কারবি হয়? ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা। ওকে, রাতে চোখে দেখবে না। ভিটামিন বি এর অভাবে হয় স্কার, ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ, বেরি রোগ। ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি বা চুলকানি রোগ, স্কারবি ভিটামিন সি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। ডেঙ্গু জ্বরের মশাকে ডেঙ্গু, ডেঙ্গু হয় এডিস মশার কারণে। কিউলেক্স মশার কারণে কি হয়? গোদরোগ হয়। গোদরোগ মানে অনেকের পা ফুলে যায় যদি কামড় দেয়। অ্যানোফিলিস মশার জন্য হয় ম্যালেরিয়া রোগ। ম্যালেরিয়া মানে এক ধরনের জ্বর, ম্যালেরিয়া জ্বর। এডিস মশার কারণে হয় ডেঙ্গু রোগ। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? এটা ইউনেস্কো। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে এবং বাগেরহাটের যে ৬০ গম্বুজ মসজিদ সেটাকেও কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। ২০১৩ সালে ইউনেস্কো এর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে উন্নীত করা হয়েছে? প্রথম কিন্তু জামদানি শাড়ি। বাংলাদেশের যে জামদানি শাড়ি রয়েছে এই ঐতিহ্য বিশ্বের আর কোথাও নাই। এটাকে কিন্তু বিশ্বের ঐতিহ্য হিসেবে প্রথম ২০১৩ সালে তালিকাভুক্ত করা হয়। তাহলে আমরা কিন্তু দশম নিবন্ধনের কলেজ সেকশনের ১০০ প্রশ্ন বিচার বিশ্লেষণের মাধ্যমে শেষ করে ফেললাম। ইনশাল্লাহ সবগুলা নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্নগুলোই ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তাহলে তোমরা যারা নিবন্ধন পরীক্ষা দিতে চাও অথবা যে কোনো ধরনের সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছো, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবারের সাথে থাকবে। এর বাইরেও আমাদের ইনোভেশন জব পেজের সাথে থাকবে। ইনশাল্লাহ তোমরা সফল হবে। স্বপ্ন জয়ের করপণ, সঙ্গে আছে ইনোভেশন। আল্লাহ হাফেজ।